পুলিশ ফাইল। কি বৌমা, তুমি এত রাতে বাইরে বসে কেন? মা, আপনার ছেলে না এখনো বাড়ি ফেরেনি। কি বলছো কি তুমি বৌমা? ও তো রাত 9টার মধ্যে বাড়ি চলে আসে। এত রাত তো করে না। তা এখন কটা বাজে? কটা? 12টা বেজে গেছে অনেকক্ষণ। খুব চিন্তা হচ্ছে মা, আমি একটু বেরিয়ে গিয়ে দেখবো। না না বৌমা, তুমি এত রাত একা মেয়ে মানুষ বাড়ি গিয়ে দেখবে কি? দাঁড়াও, আমি গদাই বাবাকে ডেকে দিই, তুমি আমাকে সঙ্গে নিয়ে যাও। দাও দাও। শুনছো ও গদাই বাবা, আরে তাড়াতাড়ি একটু বাইরে এসো না। আরে বাবা তুমি একটু তাড়াতাড়ি বাইরে এসো। শোনো না, আমাদের খোকা এখনো বাড়ি ফেরেনি। হ্যাঁ কি বলছো কি তুমি? বলছি তুমি একটু বৌমাকে নিয়ে বাইরে একটু এগিয়ে গিয়ে দেখো না। পারি না, দেখো কোথাও নেশে নেশে করে পড়ে আছে হয়তো। বাবা এই বুড়ো বয়সে এসব ধকল সহ্য করা যায়? বাবা কাজ করো, গাড়ি কেটে নাও, চলো দেখি। চলো এসো। ঠাকুর, ছেলেটা যেন কোনো বিপদ না হয় ঠাকুর, তুমি দেখো ঠাকুর। আরে গদাই, কোথায় গেলি রে গদাই? কই গো, শুনছো? ও পিলুর বাবা, শুনছো? গদাই, গদাই। ওমা, হ্যাঁ আমার মনে হচ্ছে এদিকটা নেই, বুঝেছো? আমার মনে হচ্ছে উত্তর দিকটা যাই। ঠিক আছে চলো। তাই চলুন বাবা। গদাই, শুনছো? গদাই, গদাই, শুনছো? ও পিলুর বাবা, শুনছো? বাবা এদিকে একবার আসুন, আসুন। ও ওখানে কে শুয়ে আছে না? হ্যাঁ শুয়ে আছি। বাবা আমাদের গলায় মনে হচ্ছে রে। গলায় দেখো কি অবস্থা, ফ্রিজের চুপ চুপে হয়ে রয়েছে একদম। ওঠো, ঘরে গিয়ে শোবে, চলো ওঠো। কি গো শুনছো? ওঠো না। গলায় ওর না বাবা, চ ঘরে চ বাবা, ঘরে চ, ঘরে চ। বাবা ওর না রে বাবা। বাবা ওর নিঃশ্বাস কেন পড়ছে না? বুকটা ওঠানামা করছে না। ও বাবা, আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে বাবা। আমি দেখছি, আমি দেখছি। সত্যি তো খারাপ আছে। আরে লোক রেখে কে কোথায় আছো গো? আমার ছেলের কি হয়েছে দেখো। আরে কেউ এসো দেখো। আরে কে কোথায় আছে এদিকে? আরে এদিকে, এদিকে, এদিকে। আমার ছেলের কখন হয়ে গেছে বুঝা? এই কোনো সার নেই। চলো চলো, এসো তো। হসপিটালে চলো। এসো চলো, হসপিটালে কে কোথায়? গদাই মন্ডলের বাড়ির লোক কে আছেন? আমি গদাইয়ের বাবা। ও এখন কেমন আছে? মানে ভালো আছে তো ডাক্তারবাবু? আপনারা অনেক দেরি করে ফেলেছেন, আর আপনারা ওনাকে এখানে আনার অনেক আগেই ওনার মৃত্যু হয়েছে। দেখুন আপনি শান্ত হন। দেখুন শান্ত আপনাকে হতেই হবে, কারণ এটা স্বাভাবিক মৃত্যু নয়। স্বাভাবিক মৃত্যু নয় মানে কি বলছেন? আমরা থানায় ফোন করেছি, পুলিশ এখনই চলে আসবে, তারপরে পোস্টমর্টম হবে, আর তারপরেই গদাইবাবুর দেহ আপনারা পাবেন। তাই বলছি যে একটু শান্ত হন, মনটাকে শক্ত করুন, ঠিক আছে? একটু কন্ট্রোল করুন নিজেকে।
অসহায় সম্বল ছেলেকে ভগবান ছেড়ে দিল। ভগবান, আমরা এমন কি অন্যায় করেছি আমার ছেলেকে? বনগাঁর বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি গদাই মণ্ডলের আকস্মিক মৃত্যু হয় 17 জুলাই 2020। সেদিন বিকেল বেলায় গদাইয়ের কাছে একটি ফোন আসে আর সে সেই ফোনটি পেয়ে বেরিয়ে যায়, কিন্তু তারপর তার আর বাড়ি ফেরা হয় না। সেই রাতে তার বাড়ির পাশে গোয়াল ঘরের পেছনে তার দেহ উদ্ধার হয় ভিজা চকচকে অবস্থায়। এমতো অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে তারা অনুমান করে যে গদাই মণ্ডল অত্যাধিক মদ্যপান করে জলে ডুবে মারা গেছে, কিন্তু ভুলটা ভাঙে পোস্টমর্টম রিপোর্ট হাতে পাওয়ার পর। কি ছিল সেই রিপোর্টে? আচ্ছা শর্মা, আমরা তো মনে করছি গদাই মণ্ডলের মৃত্যুটা জলে ডুবে হয়েছে, তাই না? হ্যাঁ স্যার, কারণ ওর বাড়ির লোকের বর্ণনা অনুযায়ী ওর বাড়ির লোক যখন ওকে পায় তখন ওর শরীর সম্পূর্ণ ভিজে ছিল আর আর মুখে মদের গন্ধ। সুতরাং এটা ধরা যেতেই পারে স্যার যে গদাই সেদিন প্রচন্ড মদ খেয়ে ডাল সামলাতে না পেরে জলে পড়ে দম বন্ধ হয়ে মারা গেছে। সিম্পল কেস স্যার। যতটা সিম্পল মনে করছে শর্মা ততটা সিম্পল নয়, কারণ ওর বাড়ির লোকের বয়ান অনুযায়ী গদাইয়ের বডিটা পাওয়া গেছে ওই গোয়াল ঘরের পিছনে। জলে ডুবে মৃত্যু হওয়া একজন ব্যক্তি কি করে পায়ে হেঁটে গোয়াল ঘরের পিছনে আসতে পারে আমায় বলতে পারো? না স্যার। কি না? হ্যাঁ, আসতে পারে না স্যার। আসতে পারে না? তাহলে গোয়াল ঘরের পিছনে বডিটা এলো কোথা থেকে? কে রেখে গেল? শর্মা, তুমি মৃতদেহের শরীরে কোনো আঘাত বা কাটাচিনের দাগ দেখেছো? না স্যার, এক্সটার্নাল পার্টে তো আমরা সেরকম কিছুই দেখিনি, কিন্তু ইন্টারনাল পার্টে যদি কোনো আঘাত থেকে থাকে সেটা পোস্টমর্টম রিপোর্টেই বোঝা যাবে। সে তো বুঝলাম, পোস্টমর্টম রিপোর্ট ছাড়া বোঝা যাবে না। তো সে পোস্টমর্টম রিপোর্ট আসবে কতক্ষণে? তুমি যে বললে এক্ষুনি চলে আসবে। আসতে পারি স্যার? ইয়েস, কাম ইন। পোস্টমর্টম রিপোর্ট ঠিক আছে, তুমি এখন আসতে পারো। শর্মা, পোস্টমর্টম রিপোর্ট বলছে গদাই মণ্ডলের মৃত্যুর আগে তাকে মাথায় আঘাত করা হয়, তারপর জলে ডুবিয়ে শ্বাসরোধ করে মারা হয়। তার মানে স্যার প্রথমে ওকে মারা হয়েছে, তারপর ওর বডিটা ওই গোয়ালঘরের পাশে ফেলা হয়েছে। এক্স্যাক্টলি। কিন্তু স্যার ওকে যদি অন্য কোথাও মারা হয় তাহলে ওর বডিটা ওর বাড়ির সামনে গিয়ে ফেলবে কেন? যেখানে মেরেছে সেখানেই তো ফেলে রাখতে পারতো। সেটাই তো রহস্য শর্মা, সেটাই তো রহস্য। আর সেই রহস্যেরই কিনারা করতে হবে আমাদের। চলো আমরা গদাইয়ের বাড়িতে যাই, ওর স্ত্রী ওর মা বাবার সঙ্গে কথা বলে দেখি যদি কোনো সূত্র পাওয়া যায়। ইয়েস স্যার, চলুন। দেখুন, আমরা আপনাদের মনের অবস্থা বুঝতে পারছি। এই বয়সে এরকম একটা তরতাজা ছেলে চলে গেলে মনের উপর যে কি প্রভাব পড়ে তা আমরা তো ভালো করেই জানি, কিন্তু তদন্তের স্বার্থে আমাদের যে কিছু প্রশ্ন করতেই হয়। স্যার, আমাদের যে সর্বনাশ হওয়ার তা তো হয়েই গেছে। আপনি তদন্ত করলে কি আমাদের ছেলে ফিরে আসবে? আর ফিরে আসবে না জানি, কিন্তু সঠিক তদন্ত হলে আপনার ছেলের খুনিকে খুঁজে পাওয়া যাবে। খুনিকে মানে আমার স্বামীকে খুন করা হয়েছে? আপনি কি বলছেন স্যার? পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী আপনার ছেলের মৃত্যু হয়েছে মাথার পিছনে বাড়ি লেগে, তারপর শ্বাসরুদ্ধ হয়ে। মানে কেউ হয়তো তাকে প্রথমে মাথার পিছনে ভারী কিছু দিয়ে বাড়ি মারে, তারপর জলে ডুবিয়ে মারে, আর মৃত্যু নিশ্চিত হলে ওই গোয়াল ঘরের পিছনে নিয়ে গিয়ে ফেলে রাখে। আপনি কি বলছেন স্যার? আমার এত ভালো ছেলেকে কে খুন করবে? সেটা তো আমাদেরও প্রশ্ন, কে বা কারা মারতে পারে? আচ্ছা, গদাই বাবুর কোনো শত্রু ছিল? মানে কার সঙ্গে হাতাহাতি মারামারি এরকম কেউ? না স্যার, ওর কোনো শত্রু ছিল না। পৃথিবীর প্রত্যেকটা মানুষেরও ভালো চাইতো, ওর কেন শত্রু থাকবে? তবে ইদানিং না একটু খিটখিটে হয়ে গিয়েছিল। কাজবাজ না থাকলে যা হয় বোঝেনি তো, পুরুষ মানুষের হাতে টাকা পয়সা না থাকলে
শুধু বলতো আমি লোকের কাছে এত টাকা পাই আর আমার পরিবার খেতে পারবে না, এর একটা হেস্ত নেস্ত আমি করবই। আচ্ছা, কার কাছে টাকা পায় কিছু বলেছিল আপনাকে? না স্যার, জিজ্ঞাসা করলে শুধু বলতো মেয়ে মানুষ, তুমি বাড়ির মধ্যে থাকো, বাইরের ব্যাপারে তোমাকে নাক গলাতে হবে না, ওটা আমি সামলাবো। আচ্ছা, গদাইবাবু সেদিন বেরোনোর সময় আপনাদের কিছু বলে গিয়েছিল কি? না, শুধু কার একটা ফোন এসেছিল, ওই তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। আচ্ছা, গদাই বাবুর ফোনটা কি আছে আপনাদের কাছে? না স্যার, সেদিন তো ওর কাছে কোনো ফোন পাইনি। আচ্ছা, ফোন নাম্বারটা আমাদের দিন তো। 700। শর্মা, এই নাম্বারের ওই দিনের সমস্ত কল ডিটেলস আমার আজকের মধ্যে চাই। ইয়েস স্যার। আচ্ছা দেখুন, আমাদের তদন্তের স্বার্থে আপনাদের কাছে আবার আসতে হতে পারে। আশা করব আপনারা পূর্ণ সহযোগিতা করবেন। নিশ্চয়ই করবো স্যার। আপনারা শুধু দেখবেন আমার স্মৃতির সিঁদুর যে মুছেছে, আমার ছেলেকে যে অনাথ করেছে, তারা যেন চরম শাস্তি পায় স্যার। দেখুন, আমি কথা দিচ্ছি, খুনি যত চালাকি হোক না কেন, আইনের হাত থেকে তার কোনো নিস্তার নেই। আচ্ছা, আজ আমরা চললাম। বারো ঘন্টার মধ্যে অত্যন্ত তৎপরতার সঙ্গে গদাইয়ের ফোনের কল লিস্ট বের করে ফেলে পুলিশ। কল লিস্টে থাকা শেষ কলের ফোন নাম্বারটি সার্চ করলে জানা যায় যে ফোনটি আসে গদাইয়ের প্রতিবেশী সুধীর মণ্ডলের কাছ থেকে। পেশায় রাজমিস্ত্রি সুধীরকে বনগা থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। কি বলে সুধীর? সেই কি খুন করেছে গদাইকে, নাকি অন্য কেউ? এই ঘটনা জানতে আমাদেরকে পিছিয়ে যেতে হবে বেশ কয়েক মাস আগে। হ্যাঁ রামু, এই নে, তোর কিন্তু সব টাকা শোধ হয়ে গেল, আর কোনো টাকা তুই পাবি না। হ্যাঁ, ভালো করে গুনে নে। কি বলছো দাদা? তোমার দেওয়া টাকা আমি গুনে নেবো? এই আমার ধর্মে সইবে? আরে টাকা পয়সার ব্যাপার, এই নিয়ে সকলের সাথে সম্পর্ক নষ্ট হয়। কি বলছো গুরু? তোমার সাথে আমার সম্পর্ক নষ্ট হবে? আচ্ছা, এই কখনো হয়েছে? শোনো, তোমাকে আমি আর গদাইদা আমাদের থেকে বেশি বিশ্বাস করি। কি বলো গদাইদা? 100 না 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 200% সত্যি কথা। এবার থেকে তো আমি আর রামু ভেবেছি তোমাকে বিশ্বাস দা বলেই ডাকবো। এই, তুই কিন্তু আমার কাছে মার খাবি। আচ্ছা, তোর কত টাকা আমার কাছে জমেছে সে খেয়াল আছে? এতদিন ধরে কাজ করছে, তার অর্ধেকের বেশি টাকা আমার কাছেই জমিয়ে রাখছে। অন্তত কত হয়েছে সেই হিসেবটা তো রাখবি নাকি? দেখো দাদা, তুমি হচ্ছে আমার কাছে ব্যাংক অফ বরোদা। তোমার কাছে টাকা রাখা মানে নিরাপদ আশ্রয় থাকা। আমার কাছে রাখলে আমি খরচা করে ফেলবো। যা ভেবে জমা রাখছি সে কাজে আমার আর জীবনেও হবে না। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। তা এই কাজটা কি করবি? কিছু টাকা নিবি না পুরোটাই আমার কাছে জমা রাখবি? না না না, আমার কাছে এখন আছে। এই কাজে পুরো টাকাটাই তুমি জমা রাখো। দাঁড়া। আচ্ছা, এই নিয়ে তোর মোট কত জমলো বলতো আমার কাছে? কত টাকা জমলো গো? পুরো 2 লাখ টাকা। হ্যাঁ, 2 লাখ? তার মানে তুমি এখন 2 লাখপতি? আর রামু, তোর কাছে যে 38,000 পাই সেটা যোগ করবি না? ও, তার মানে তুমি হলে এখন 2,38,000 পতি। হে 2,38,000 পতি, এই আনন্দে আজকের মালটা তাহলে তুমিই খাওয়াবে? না না, এই আজকে ফুল পেমেন্ট হয়েছে, আজকে কাউকে খাওয়াতে হবে না, সব খরচা আমার। ঠিক আছে? আমাদের গুরু সুধীর মণ্ডল যুগ যুগ জিও, যুগ যুগ জিও, যুগ যুগ জিও। হয়েছে হয়েছে, আর বার খাওয়াতে হবে না। তাড়াতাড়ি এখন বাড়ি চল, সন্ধ্যেবেলা তোমার ঠেকে আসতে হবে। ও হ্যাঁ, চলো চলো চলো। বাবা বাবা, আমার লজেন্স এনেছো? এই তো কাজ থেকে ফিরলো, একটু জিরোতে দে। আস্তে না আস্তে শুরু করে দিবি। ও কিছু হবে না, আমার বিভূষণার মুখখানা দেখলেই আমার সব ক্লান্তি চলে যায়, তাই তো? ঠিক আছে তো? এই লজেন্স নেওয়া হয়ে গেল আর অমনি পালিয়ে যাচ্ছিস? আমার হামিটা কে দেবে? ওগা, আমার প্রেশার উঠতে শেষ হয়ে গেছে বাবা। কালকে খেলেই শেষ, মানে আর একটা আছে। মনে আছে বাবা, আমি যখন সন্ধ্যেবেলা বেরোবো নিয়ে আসবো, ও নিয়ে তোমায় চিন্তা করতে হবে না। তোর বাবার না বড্ড বেশি বেশি। আচ্ছা, এমন কোনোদিন হয়েছে যে খোকা তোমার ওষুধ আনতে ভুলে গেছে? আমি কি তাই বলেছি? আমি কি আমার ছেলের সাথে একটু কথা বলতে পারবো না? ওই ফালতু কথা একদম বলতে পারবে না। ওহ মা, তোমরা আবার শুরু করলে। রাধা কোথায়? ওকে বলো তো এক গ্লাস জল দিতে। দাঁড়া বলছি। বৌমা, ও বৌমা,
বলছি খোকাকে এক গ্লাস জল দাও তো। আচ্ছা আন্টি। তোমার জন্য একটু চা করে নিয়ে আসি। ও মা, হ্যাঁ আমার জন্য এক কাপ চা করো মা। আচ্ছা বাবা। ওই এত বয়স হচ্ছে তবু চা খাওয়া কমে না। যেই শুনলো অমনি আমার জন্য এক কাপ করো তো। দেখেছিস খোকা, তোর মা সব সময় চা খাওয়া নিয়ে কোটা দেয়, তুই এর একটা বিহিত করতো। আমি তোমাদের এই ঝামেলার মধ্যে নেই, আমি বরং পুকুর ঘাট থেকে হাত পা ধুয়ে আসি। দাদা তুমি তাড়াতাড়ি চাটা করো, আমাকে আবার বেরোতে হবে। আচ্ছা। ভাই গদাই, সামনের মাসের 3 তারিখ থেকে আমি একটা নতুন কাজ নিচ্ছি। ওই কন্ট্রাক্টর কার্তিক দা ওই করাচ্ছে কাজটা। কার্তিক দা মানে ওই তোমার বাটার মোড়ের কার্তিক দা? হ্যাঁ কার্তিক দা, চাঁদপাড়ায় একটা 3 তলা বাড়ির কন্ট্রাক্ট পেয়েছে, পুরো কাজটাই আমাকে দিয়ে করাবে বলেছে। বাহ, তার মানে তো কাজটা 4-5 মাসের মধ্যে চলবেই, কি বলো? 4-5 মাস কি বলছিস, আরও বেশি। হ্যাঁ, কাজটা যদি হয় না আমাদের বেশ লাভ হবে। হ্যাঁ গো দাদা, কাজটা হলে আমার একটু ইনকাম হবে, তারপর ভাবছি এই বাড়ির কাজটা একটু হাত দেবো। তোমার কাছে আছে 2 লাখ টাকা, আর রামুর কাছে আছে 38,000, আর এই কাজটা করে 1,050,000 টাকা যদি জোগাড় হয়ে যায় তাহলে কেল্লা পথে। কি বলিস রামু? আরে রামু, হ্যাঁ কি বললে? আমরা যে এতক্ষণ ধরে আলোচনা করলাম, তুই কিচ্ছু শুনিসনি? না গো দাদা, খেয়াল করিনি। আসলে বাড়ি থেকে আসার সময় টিভিতে একটা খবর দেখলাম, বুঝলে? খবরটা দেখে বেশ চিন্তায় পড়ে গেলাম। কি দেখলি আবার? আরে ওই বিদেশে কি একটা রোগ বেরিয়েছে না, ওই করোনা নামে। আর রোগটা এত ছোঁয়াচে, তোমায় কি বলবো। এই ধরো এই তুমি আমি এই মুখোমুখি বসে আছি, তোমার থেকে আমার আর আমার থেকে তোমার হবে। সব থেকে ভয়ের কথা, এই রোগটার কোনো ওষুধ নেই, বুঝলে? আর এই রোগটা হলে না অনেক লোক মারা যাচ্ছে। আরে যেহেতু বিদেশে হচ্ছে তা আমাদের কি যায় আছে? আমাদের কলকাতার মুম্বাইয়ে অনেক লোকের এই রোগটা ধরা পড়েছে গো। বলছিস রে, এখানে এইসব রোগ হচ্ছে ওটা তো শুনিনি। আমি তো জানতাম ওই চায়নায় কিছু লোকের এসব রোগ হয়েছে, কিন্তু রোগটা এইভাবে ছড়িয়ে পড়ছে তা তো জানতাম না। সুদীপদা অত চিন্তা করো না, ওসব বড় লোকদের রোগ, আমাদের মতো গরিবদের এসব রোগ হবে না। আরে বোকার মতো কথা বন্ধ করে দা, রোগ আবার গরিব বড় লোক দেখে হয় নাকি? আর এই যা রোগ না যে কোনো লোকের হতে পারে, কিন্তু এর থেকে বেশি ভয় হচ্ছে আমার অন্য একটা কথা শুনে। কি শুনলি আবার? শুনেছি বিদেশে নাকি লকডাউন হচ্ছে, আর আমাদের দেশেও নাকি লকডাউন হবে গো। লকডাউন? সেটা আবার? আরে লকডাউন মানে সব কিছু বন্ধ, বাস, ট্রেন, স্কুল, কলেজ সব বন্ধ, এমনকি তুমি বাড়ি থেকে বাইরেও যেতে পারবে না। চুপ কর তো, সব বন্ধ কে শুনছে? হ্যাঁ, কেই বা মানবে সব কথা? না মানলে না পুলিশ তার ব্যবস্থা নেবে, বুঝতে পারছো তো? সব বলছিস রে, সব তো কেমন গুলিয়ে যাচ্ছে। তা ওই কি যেন বলছি লকডাউন, তা সে কতদিন চলবে? তা বুঝতে পারছি না গো, তবে এই রোগটা ঠেকাতে গেলে একটাই উপায়, সবকিছু বন্ধ করতে হবে। সুবিধা, তোমার মাথায় কিছু ঢুকছে? রামু কি সব বলছে? আমার তো খবরিতে কিছুই ঢুকছে না। আমিও তোর কথার কোনো মাথা মুন্ডু বুঝতে পারছি না। মাঝখান দিয়ে এইসব কথা শুনে 2 বোতল মালের নেশা কেটে গেল। হ্যাঁ, তারা সামনের মাস থেকে কার্তিকদার কাজটা হওয়ার কথা, এসব রোগের চক্করে যদি না না ওসব সব কথা আমি ভাবতে পারছি না। এই রামু, 1 বোতল মাল আনতো, পুরো মদের নেশার চটকে গেছে। ঠিক আছে, তোমরা বসো, আমি মদ নিয়ে আসছি। 24শে মার্চ থেকে গোটা দেশে লকডাউন ঘোষণা করলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। জনজীবন একেবারে থমকে গেল, কিন্তু তাতেও করোনার প্রকোপ কমলো না। এই মারণ রোগ তার তাণ্ডব এমন ভাবে চালিয়ে যেতে লাগলো যে যার জেরে এই লকডাউনের দিন আরো বাড়িয়ে দিতে বাধ্য হলো সরকার, যার ফলে ক্ষতিগ্রস্ত হলো দিন আনা দিন খাওয়া মানুষগুলো।
তাদের যা সঞ্চয় ছিল সবটাই সংসার চালাতে গিয়ে একেবারে শেষ হয়ে গেল। গদাই মণ্ডলেরও ঠিক একই অবস্থা ছিল। তার সচ্ছলভাবে চলতে থাকা সংসারটা হঠাৎ করে যেন থমকে দাঁড়িয়ে পড়ল। কি হলো তারপর দেখুন। মা, আমি এই শুধু মুড়ি খাবো না, আমার শুধু মুড়ি খেতে ভালো লাগে না। যা দিয়েছি তাড়াতাড়ি খেয়ে পড়তে বস যা। না, আমি শুধু মুড়ি খাবো না, আমার চাউমিন দাও। তোর এত বড় সাহস, তুই মুড়িটা ফেলে দিলি? আরে ওই দেড় মাস ধরে তোর বাপটা ঘরে বসে আছে, কি করে সংসার চালাবে? মুড়ি খাবি না তো চাউমিন আমি ছোট বউ। আরে ওই ছেলেটা ওই কি হয়েছে কি? ওকে মারছো কেন? কি করেছো? তোমার গুণধর ছেলের মুখে মুড়ি রুচ্ছে না, সে চাউমিন খাবে। তা মুড়ি রুচ্ছে না যখন একটু চাউমিন করে দিলেই তো পারো। চাউমিন আনার টাকা আসবে কোত্থেকে? দেড় মাস ধরে ঘরে বসে আছো, সংসারে একটা টাকা পয়সা দিয়েছো? ঘরে যে টাকা নেই সেটা তুমি আমায় বলেছো? আমি কি অন্তর্যামী নাকি, হ্যাঁ, যে তোমার মনের কথা সব বুঝে নেবো? অন্তর্যামী নয় সেটা বুঝলাম, কিন্তু দেড় মাস ধরে একটা সংসারে টাকা পয়সা না দিলে সংসারটা চলবে কি করে? রেশন থেকে চাল ডাল পাচ্ছি বলে রেহাই। আমার মতো মেয়ে বলে না মুখ বুজে চুপচাপ সহ্য করছি, অন্য কোনো মেয়ে হলে কবে অশান্তি বাঁধিয়ে দিত। তুমিও তো বাকি কিছু রাখলে না। যাকে বাদ দাও, আজ বিকেলের মধ্যে এই সমস্ত টাকার ব্যবস্থা হয়ে যাবে। আমি এখন একটু বেরোবো, তুমি পাড়ার শ্যামলদার দোকান থেকে এক প্যাকেট চাউমিন নিয়ে এসো। বলবে আমি বিকেলে গিয়ে সমস্ত টাকা মিটিয়ে দেবো। আমার একমাত্র ছেলে চাউমিন খেতে চেয়েছে, সে খেতে পাবে না তা হয় নাকি? শ্যামলদার দোকানে এর আগে অনেক টাকা বাকি রয়ে গেছে। গেছে তো গেছে, আমি তো বললাম বিকেলের মধ্যে গিয়ে সমস্ত টাকা দিয়ে আসবো, দরকার পড়লে কিছু অগ্রিমও দিয়ে আসবো। এত টাকা তুমি পাবে কোথা থেকে? সেই জন্য তোমার কি লাভ? তোমার যেটা করতে বলা হয়েছে তুমি সেটাই করবে। বেশি কথা আমার একদম ভালো লাগে না। আমি এখন একটু বেরোবো, তুমি যাও চাউমিনটা নিয়ে এসো। চ বাবা, এক্ষুনি চাউমিন আসবে, কাঁদিস না। আরে বৌদি, এত বেলায় উঠোন ঝাড় দিচ্ছ? তোমাদের কি সবে সকাল হলো? আর বলো না ঠাকুরপো, কাল অনেক রাত করে ঘুমিয়েছি তো। আর তোমার দাদার তো আর আগের মতন সকালে কাজে যাওয়ার তাড়া নেই, তাই সবাই একটু দেরি করেই উঠি সকালে। ও তা সুদীপদা কি এখনো ঘুমোচ্ছে? না না, উঠে গেছে। দাঁড়াও, বসো, আমি ডেকে দিচ্ছি। আচ্ছা। কি গো, শুনছো? এই গদাই ঠাকুরপো এসেছে, বাইরে এসো। হ্যাঁ, গদাই ঠাকুরপো এসেছে। আরে গদাই, তুই ওখানে বসে কেন? ভিতরে চল। আরে না, ঠিক আছে ঠিক আছে। কতদিন দেখি না, কি খবর রে? তুমি আর দেখবে কি করে? তুমি তো করোনা ভয় ঘর থেকে বেরোনোই বন্ধ করে দিয়েছো। তা যা বলেছিস ভাই, ভয় একটু আমি পেয়েছি। চারদিকে যে করোনা হচ্ছে, ভয় না পেয়ে কোথায় যাই বল? শম্পা, তুমি এক কাজ করো তো, আমাদের জন্য চট করে 2 কাপ চা করে আনো। ঠিক আছে, এখনই নিয়ে আসছি। এবার বল, কি সব ঠিকঠাক তো খবর? হ্যাঁ, এমনি সব ঠিকঠাক চলছে, তবে অনেকদিন কোনো কাজকর্ম নেই তো, হাত খুব টানাটানির মধ্যে। আর সে তো সকলেরই একই অবস্থা রে। কবে যে আবার কাজকর্ম শুরু হবে কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, সেটাই তো চিন্তার। পুরুষ মানুষ বাড়িতে বসে থাকার যে কি জ্বালা, সে একমাত্র পুরুষ মানুষই বোঝে। তা বলছিলাম, তোমার কাছে যে টাকাগুলো জমা রেখেছি সেগুলো নিতে এসেছি। আর যা ভেবে রেখেছিলাম সেসব আর ভেবে লাভ নেই। এখন সংসারটা চালানোই বড় কথা, হাত একদম খালি। তাই দাদা টাকাগুলো নিতে এসেছি। হ্যাঁ, সে তো ঠিকই। আর দেখ, তোর নিজের টাকা তুই চাইছিস, এতে এত আমতা করার কি আছে? কিন্তু সমস্যা কি বলতো, আমি তো এতগুলো টাকা বাড়িতে রাখিনি, ও ব্যাংকে আছে। ব্যাংকে গিয়ে টাকা তুলে তবে তোকে দিতে পারবো। সে কি, তোমার কাছে এখন কিছুই নেই? না রে, এখন তো আমার একদম হাত খালি। ব্যাংকে যাবো তবে টাকা হবে। তা তোমার কাছে এখন কিছু টাকাই নেই? হ্যাঁ, আমি বুঝতে পারছি তোর সমস্যার কথা, না হলে তুই এভাবে টাকা চাইতিস। ঠিক আছে, আর 3-4 দিন পর আমি ব্যাংক থেকে তুলে আমি তোকে টাকা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই চা এসে গেছে, নে চা খা। কিচ্ছু চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। খা। হ্যাঁ, ঠিকই বলেছ। দেখ রামু, তোকে বলতে আমার খুব খারাপ লাগছে, কিন্তু না বলেও কোনো উপায় নেই। আর তুই কিছু মনে করিস না ভাই। আচ্ছা, অত আমতা কেন করছো? যা বলার বলো না। আসলে আমার হাতে একদম টাকা পয়সা নেই রে। 1.5 মাস হলো বসা, কারণ সংসার চালানোর দায় হয়ে উঠেছে। তাই বলছি, তোর কাছে যে টাকাগুলো পাই সেগুলো আমার খুব দরকার। আসলে আমি কি বলছি তুই বুঝতে পারছিস তো? চাইতে না বোঝার কি আছে?
আমার বিপদের সময় তুমি আমাকে টাকা দিয়েছিলে, এখন তোমার বিপদ, তোমার টাকা লাগবে, এই তো? হ্যাঁ ভাই, তবে এই অবস্থায় বলতেও না আমার খুব লজ্জা লাগছে রে। লজ্জা? লজ্জা তোমার কেন লাগবে? লজ্জা লাগা দরকার তো আমার। আসলে তুমি বিশ্বাস করো গদাইদা, আমার হাতে একটা কানা কড়ি পর্যন্ত নেই। এই দেখো বিড়িটা দেখতে পাচ্ছ, এইটা পর্যন্ত শ্যামলদার দোকান থেকে ধার করে এনেছি। এমন খারাপ অবস্থা হবে জীবনে ভাবতে পারিনি গো। তবে তুমি চিন্তা করো না, 3-4 দিনের মধ্যে তোমার টাকার কিছু একটা ব্যবস্থা করে দেবো। তুই যে বললি তোর কানা কড়িও নেই হাতে, তাহলে তুই 3-4 দিনের মধ্যে ব্যবস্থা করবি কি করে? আসলে দাদা, লজ্জার মাথাকে তোমার বৌমাকে দিয়ে তার বাবার কাছে কিছু টাকা চেয়ে পাঠিয়েছি। তোমার বৌমা কালকে যাবে আর 3-4 দিন পর ফিরে আসবে, তখন নয় তোমার টাকাটা পুরোটা না দিতে পারলেও কিছু তো ব্যবস্থা করে দেবো। না সে নয় ঠিক আছে, কিন্তু আমার তো এক্ষুনি কিছু টাকা লাগবে রে, নাহলে কাল থেকে সংসার চালাতে পারবো না। শোনো না, তুমি একটা কাজ করতে পারো তো, ওই যে বাজারে পান্না মহাজন আছে, তুমি ওর কাছে অল্প সুদে কিছু টাকা নিতে পারো তো। দেখো দরকার হলে তোমার সুদটা আমি দিয়ে দেবো, টাকা যখন আমি নিয়েছি তখন দায়টাও। না না, তুই সুদ দিবি কেন? সে টাকা পেয়ে গেলে না আমি দিয়ে দেবো। আর ওই সুদীর দা তো বলেছে 3-4 দিন বাদেই ব্যাংক থেকে টাকা তুলে দেবে। ব্যাস, তাহলে আর চিন্তা কিসে, হয়েই তো গেল ব্যাপারটা। তাহলে ওই পানাদার থেকে কিছু টাকা ধার করি, কি বলিস? হ্যাঁ যাও, তুমি চিন্তা করো না, 4 দিনের মধ্যে তোমার টাকাটা আমি দিয়ে দেবো। ঠিক আছে, আমি চলি রে। এসো। আরে সেই কোন সকালে বেরিয়েছো আর এত বেলা করে ফিরছো? যাও তুমি আগে স্নান করে আসো, আমি ভাত বাড়ছি। যাও। আমার 1 গ্লাস জল দাও আগে। দাঁড়াও। তোমার লুঙ্গি আর গামছাটা আমি ঘাটে দিচ্ছি, যাও একটা ডুব দিয়ে আসো। একটু দাঁড়াও। কেন? এটা ধরো, ওই মুদি শ্যামলদাকে দিয়েছো। কত আছে গয়তে? 5000। 5000? কিন্তু শ্যামলদা তো এর থেকে অনেক বেশি টাকা পায় গো। এই কটা টাকা দিলে কি শুনবে? ওই সকালবেলা চাউমিন আনতে গিয়ে বলে আসলাম ওবেলা সব টাকা দিয়ে দেবো। কেন? শ্যামলদা কত টাকা পায়? প্রায় 9000 টাকা। এই টাকাটা দিলে কি ও শুনবে গো? কেন শুনবে না? কেন শুনবে না? আমরা কি কোনোদিন কারোর টাকা নিয়ে ঘুরিয়েছি? তাছাড়া এই গদাই মণ্ডল কারোর টাকা মারেনি, মারবেও না। আচ্ছা ঠিক আছে, সে আমি কিছু একটা গিয়ে বলে আসবো। এখন তুমি এখন যাও যাও যাও, গিয়ে স্নান করে আসো, আমি গিয়ে ভাত বাড়ছি। যাও যাও না তুমি আগে। উফ। সুধীর দা, ও সুধীর দা, বৌদি, ও বৌদি, কেউ বাড়ি নেই নাকি? ও বৌদি। আরে ঠাকুরপো, এসো বসো, ঘরে বসো, চলো। না না, এখন আর বসবো না, তুমি একটু দাদাকে ডেকে দাও। তোমার দাদা তো বাড়িতে নেই। কোথায় গেছে? ও তো কোন সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছে। আরে ফোন করছি, ফোনটা সুইচ অফ, তাই তোমাদের বাড়িতে এলাম। ওর মোবাইলটা খারাপ হয়ে গেছে, দোকানে দিয়েছে ঠিক করতে, তাই হয়তো তুমি ফোনে পাচ্ছ না। ওহো, তা আমি এখন আসি, দাদা ফিরলে বলো আমি এসেছিলাম। হ্যাঁ, মনে করে বলো কিন্তু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। রামুর ফোনটা লাগছে না কেন? বাড়ি যাবো একবার, না বাড়িই যাই। আজকে যে করে টাকাটা আমার লাগবেই। কিরে বলাই যে, কোথায় চললি? আরে শ্যামলদা, ওই যাচ্ছি একটু উত্তরপাড়ায়। তা তুমি কোথায় চললে এই দোকান ছেড়ে? কোথায় আর যাবো, ধার দিয়ে যে পাপ করেছি সেই পাপ খণ্ডাতে যাচ্ছি। মাল নেওয়ার সময় সবাই কত মিষ্টি মিষ্টি কথা বলে, অথচ টাকা দেওয়ার সময় দোকানের ধারে পাশে কেউ আসে না, তাই বাধ্য হয়ে আমাকেই যেতে হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু ভারী অন্যায়। এটা যে অন্যায় যখন বুঝিস, তাহলে কালকে যে তোর টাকাটা দিয়ে আসার কথা ছিল সেটা দিয়ে আসলি না কেন? আসলে না শ্যামলদা, ওই যেখান থেকে পাওয়ার কথা ছিল না, সেখান থেকে টাকাটা পাইনি। আর 2-1 দিনের মধ্যে আমি দিয়ে আসবো। কটা দিন একটু কষ্ট করে সামনে নাও।
আমি নিজে গিয়ে তোমার দোকানে দিয়ে আসবো, কোনো চিন্তা করো না। সে তো দিয়েই আসবি। এই শ্যামল মুদির টাকা না আজ পর্যন্ত কেউ মারতে পারেনি। কত বড় বড় চিটিং বাস দেখলাম, তবু তো তুই ভালো ছেলে। চলে রে, আমার দেরি হয়ে যাচ্ছে। তোরা এইখানে? আরে গদাই যে, তুই এখানে হঠাৎ কি মনে করে? তোমার ফোন সুইচ অফ বলছে, বাড়িতে গেলাম সেখানেও তোমায় পেলাম না, তাই বাধ্য এখানেই আসতে হলো। এসেছিস যখন ভালোই করেছিস, বস না, অনেকদিন তো আড্ডা মারা হয়নি, বস। হ্যাঁ গয়দা, বসো না, এই তিনজন মিলে রামি খেলি। না রে, বসা বা তাস খেলার মতো মানসিক অবস্থা আমি নেই। সুবিধা, আমার টাকার কি হলো? তুমি তো বলেছিলে 3-4 দিনের মধ্যে দিয়ে দেবো, আজকে 5 দিন হয়ে গেল, আজকে আমার টাকা চাই। আরে আমি কি তোর টাকা ইচ্ছে করে আটকে রেখেছি? আমি তো গিয়েছিলাম ব্যাংকে টাকা তুলতে, গিয়ে দেখি 200 জনের পিছনে লাইন। তারপর যখন কাউন্টারের কাছে গেলাম, তা বলছে আমার টাকা নাকি আমায় দেবে না। মানে তোমার টাকা তোমায় দেবে না বলতে? আরে একই কথা তো আমি জিজ্ঞেস করলাম, তা বলছে মানে কেওয়াইসি দিতে হবে। তাহলে আমার টাকা আমি পাবো কি করে? আরে এত চিন্তা করছিস কেন? আমি তো কেওয়াইসি ফর্ম ফিল আপ করেছি, ওই 3-4 দিন সময় লাগবে। আমি ব্যাংক থেকে টাকাটা তুলেই তোর টাকা তোকে দিয়ে দেবো। আর আমু, তোর টাকাটা দে, তোর ব্যাংকের ব্যাপার নেই। না না, আমার আবার ব্যাংকের ব্যাপার কি আছে? আসলে আমার বউ তো এখন বাপের বাড়ি থেকে ফেরেনি, ফিরে আসলেই তোমাকে টাকাটা আমি দিয়ে আসতাম, তোমাকে চাইতে হতো না। টাকা কি আর সাত করে চাইছি? সংসার আর চলছে না। কতদিন হয়ে গেল বাচ্চাটার মুখে একটু মাছ তুলে দিতে পারিনি, বাবার ওষুধ আনতে পারছি না, আর দিন রাত ধরে ওই পাওনাদাররা এসে যা তা কথা শুনে যাচ্ছে। আমি জীবনে ভাবিনি আমার এই অবস্থায় পড়তে হবে কোনোদিন। আরে কেউ কি ভেবেছিল যে এরকম অবস্থা আসবে? কত মানুষ না খেয়ে আছে বলতো। আর তোর তো তবু টাকা আছে না, ওই 2 দিন বাদে পেয়ে যাবি, তখন তো আর কোনো সমস্যা থাকবে না। পাওনাদারদের মুখের উপর ছুড়ে মারবি টাকা, তাহলেই মিটে গেল। চিন্তা করিস না। আর 2 দিন কষ্ট করো, সব ঠিক হয়ে যাবে। না, আমার সাথে অনেকদিন আড্ডা দেওয়া হয়নি, একটু আড্ডা দাও তো দেখি। না রে, আজ আর আড্ডা মারবো না। তাহলে ওই 3-4 দিন পরে টাকাটা পাচ্ছি, তাই তো? হ্যাঁ, 3 দিনের মধ্যে পেয়ে যাবি। আমারটাও তুমি পেয়ে যাবে, অত চিন্তা করো না, তুমি নিশ্চিন্তে থাকো। ঠিক আছে, আমি এখন যাই। না, রামু বা সুধীর কেউই 3 দিনে গদাইয়ের টাকা ফেরত দেয় না। গদাই তাদের কাছে যায়, কিন্তু তারা আবার নতুন তারিখ দেয়, আবার তাকে ঘোরায়। এইভাবে দিনের পর দিন তারিখ তারা দিতেই থাকে, কিন্তু গদাইয়ের পাওনা একটা টাকাও তাকে ছোঁয়ায় না। এদিকে পাওনাদারদের তাগাদা বেড়েই চলে। গদাইয়ের তার সংসার চালানোটা একেবারে দুষ্কর হয়ে ওঠে। তার টাকা অন্যের কাছে আছে, অথচ লোকে প্রতিনিয়ত তাকে লাঞ্ছনা করে যাচ্ছে। এটা কিছুতেই মেনে নেয় না গদাই। ও বাবা, বাবা আজকে আমার একটা ক্রিম বিস্কুট এনে দেবে? ও বাবা, বাবা সারাদিন শুধু খাই খাই আর খাই খাই, পেটে রাক্ষস ঢুকেছে নাকি? হ্যাঁ, আজ তো খাওয়া আমি একবারে গুছিয়ে দেবো। যা যা এখান থেকে, যা বলছি এখান থেকে। কি করছো কি? যা যা, তুই ঘরে যা, তুই ঘরে গিয়ে বস যা। তুমি ওর সাথে এমন করলে কেন? বেশ করেছি, আমায় জ্ঞান দিতে শোনো একদম। শোনো, জ্ঞান দিতে আসেনি, কিন্তু অকারণে ছেলের গায়ে হাত দিলে আমি কিন্তু তোমায় ছেড়ে কথা বলবো না। কি এত বড় সাহস তোমার? কদিন কাজ নেই, টাকা পয়সা ইনকাম করতে পারছি না বলে তুমি হাতের 5 পা দেখেছো না? ঘরে বাইরে সবাই আমার অপমান করছে। হ্যাঁ ঠিক আছে, আমি টাকাগুলো জোগাড় করে নিই, তারপর তোমাদের সব কটার আমি ব্যবস্থা করব। এই টাকার গল্প না আমি অনেকদিন ধরে শুনছি, একটা টাকাও তো আমি চোখে দেখতে পেলাম না। শোনো, বিয়ে করে এনেছো, ছেলে জন্ম দিয়েছো, সমস্ত দায়িত্ব তোমার। দায়িত্ব পালন না করতে পারলে বলে দাও, আমি অন্য পথ দেখছি। এখানে পড়ে পড়ে পাওনাদারদের কথা শুনতে পারবো না। গদাই, পান্নাদাজি আসুন আসুন, বসুন। আমার কি সৌভাগ্য আপনার পদধূলি পড়লো আমার বাড়িতে। না না ভাই, বসতে আমি আসিনি, আরে কি যেন বললে, সৌভাগ্য। হ্যাঁ দেখো, ওই 2 দিনের মধ্যে টাকা না দিলে ওটা কিন্তু দুর্ভাগ্যে পরিণত হতে বেশি সময় লাগে। তুমি তো আমার চেনো, আমি কিন্তু সব করতে পারি। আর দেখো, ওই 5,000 টাকা নিয়েছিলে তুমি আমার থেকে, সেটা সুদে আসলে বেড়ে তো প্রায় ডবল হয়ে গেছে। এটা ধরো, ওই মুদি শ্যামলদাকে দিয়েছো। কত আছে গয়তে? 5,000। এরপর যদি তুমি না দাও টাকা,
এরপর সামলাতে পারবে না। তা বলো কবে টাকা দেবে? না না দাদা, এই সপ্তাহের মধ্যেই আপনার সব টাকা আমি দিয়ে আসবো, কোনো চিন্তা করবেন না। দেখো, এই কটা টাকা নিয়ে পান্না দাস চিন্তা করেছে এটা তো কোথাও শোনা যায়নি, আর আমি চিন্তাও করি না। তা এই সপ্তাহের মধ্যেই টাকাটা পেয়ে যাবো বলছো? হ্যাঁ দাদা, একদম পাক্কা পেয়ে যাবে। পাক্কা? তাহলে আমি চলি। এই খোকা, হ্যাঁ কি হয়েছে বলো? অমন চোখ করবে কেন? কিছু হয়েছে? ওই লোকটা কে? ও কেউ না, তুমি কি হয়েছে বলো? বলছি তোর বাবা দুদিন প্রেশারের ওষুধ খায়নি, যদি কিছু হয় আজকে মনে করে নিয়ে আসিস। পারবো না, পারবো না আনতে। আর দুদিন ওষুধ না খেলে কেউ মরে যায় না, বুঝেছো? বলছিস তুই খোকা এসব? ঠিকই বলছি। এরকম বক বক করো না তো কানের কাছে, যাও এখান থেকে, আমি একটু একা থাকতে দাও। আজ একটা হেস্তনেস্ত করবই, রোজ রোজ ঘোরানো আমি বের করছি। বুঝলি রামু, যতই লকডাউন চলুক, সন্ধ্যের পর একটু ঢুকু ঢুকু না হলে বাস চলে না। হ্যাঁ যাই বলেছ, মাল কিনতে না গেলে না। বাহ, মাল খাওয়া হচ্ছে, আবার ঠেকও বদলে ফেলা হয়েছে। আরে গলায় যে আয়, ভালো করেছিস বস। কতদিন একসাথে বাংলা খাই না, একটু মধ্যে। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, বস বস। একেবারে পুরো টেনে নাও। আমার ৫০ টাকা দিতে পারে না, অসলা বসা মাল খাওয়া হচ্ছে। হ্যাঁ, লজ্জা করে না তোদের? এই কাজটা কিন্তু তুই ভালো করলি না। কি ভালো করলাম না? হ্যাঁ, ২ লাখ টাকা পাই, আজ দেবো কাল দেবো করে ঘোরাচ্ছ। ২ মাসের বেশি হয়ে গেল, তোমার দুজনের মুখে এক কথা। আমার কি পেয়েছো? কি ভেবেছো পুলুর বলদ? এই খবরদার, ফালতু কথা বলবি না বলে দিচ্ছি। ফালতু কথা আমি বলছি? আমার টাকা পড়ে থাকবে তোমাদের কাছে, আর সেই টাকা দিয়ে তোমরা ফুর্তি করবে, আর আমি বউ বাচ্চার মুখে ভাত দিতে পারবো না, বাপের ওষুধ আনতে পারবো না। টাকা থাকা সত্ত্বেও শালা আমার কাছে কিস্তি করে যাবে। মাঝে লেগেছো কেন তোমরা? বললাম তো একটু সমস্যায় পড়ে গেছি। এই দেখো, সমস্যা বুঝি। আমার কালকের মধ্যে টাকা চাই। দেবো না টাকা, কি করবি? করবো? হ্যাঁ, কাল যদি টাকা না পাই না, তোর বাড়ি থেকে তোর বউকে তুলে এনে নোংরা পাড়া খাটিয়ে শালা টাকা আদায় করবো। কি বললি? কি করছো তোমরা? হ্যাঁ, তুমি সুদী থেকে বাজে কথা কেন বললে? ক্ষমতা সুদীর কাছে? ক্ষমা চাই, টাকা পাবো আমি, ক্ষমা চাইবো আমি। শালা মামাবাড়ি আবদার নাকি? আবে এই, তুই তো পোতালে মারছিস না? তোকে টাকা পাই, তুই বলেছিলি বাপের ঘর থেকে বউ টাকা আনবে, তারপর টাকা দেবো। কোথায় গেল সেটা টাকা? হ্যাঁ, কোথায় গেল? আরে শালা, বউকে বাপের ঘরে না পাঠিয়ে ওই নোংরা পাড়া খাটতে পাঠা, তাহলে তুই পয়সা ইনকাম করতে পারবি, আমার টাকাও দিতে পারবি। শালা চিটিং বাজ কোথাকার। মুখ সামলে কথা বল, নাহলে তুই স্পার্কি যাবে। আবে চুপ, শালা স্পার্কি করছে। শালা টাকা দেওয়ার অনুরোধ নেই, কালকে সন্ধ্যার মধ্যে টাকা না পেয়েছি না, যেটা মুখে বললাম সেটা কাজে করে দেখাবো। আর যদি না পারি, এই গদাই মণ্ডল এক বাপের বেটা না, এটা মনে রাখিস। শালা বড্ড বার বেড়েছে, কিছু একটা করতেই হবে। কিছু একটা না, বেশ বড় কিছু একটা করতে হবে। হ্যাঁ দাদা, আমি এক্ষুনি বেরোচ্ছি। ঠিক আছে। ও তুমি? বলছি আমি এক্ষুনি বেরোবো, ফিরতে ফিরতে অনেক রাত হবে, তোমরা চিন্তা করো না, আমি মাছটা নিয়ে আসছি। আমি আসছি, আজ থেকে আর কোনো চিন্তা থাকবে না, বুঝেছো? সব সমস্যা মিটে যাবে। আমি আসছি। রামু, গলায় লাল তো পাকা, মাল ডাল। আরে দাদা, সবে তো সন্ধে, এখনই বাড়ি যাবি? আরে একটু মদ খাও। না রে ভাই, আজ দিস না, আর খেতে পারবো না। টাকাটা দিয়ে দে, আমি বাড়ি চলে যাই। আচ্ছা শোন ভাই, ধর আমরা যদি তোকে টাকাটা না দিই,
কি করবি? আমাদের বউকে নিয়ে গিয়ে নোংরা পাড়ায় বেঁচে দিবি? হ্যাঁ? আরে দাদা, কেন আর কি মারছো? আমি তো সব আগের মাথায় বলেছি। সব বাদ দাও, আমার টাকাগুলো দাও, আমি বাড়ি চলে যাই। টাকা? টাকা তো নেই। ও তো আমরা প্ল্যান করেছি। তোমার টাকা আমরা দেব, দেখি তুমি কি করতে পারো আমাদেরকে। দেখ রামু, এই ছ্যাবলামো রাতের বেলা আমার ভালো লাগছে না। এই, কোনো ফাজলামি হচ্ছে না, এটাই সত্যি কথা। কোনো টাকা তুই পাবি না। তুই আমাদের বউদের নিয়ে যেসব খারাপ খারাপ কথা বলেছিস, টাকা সেখানেই শোধ হয়ে গেছে। হ্যাঁ, কি বল রাবু? একদম ঠিক কথা বলেছো সুদীপদা। তবে রে সারা, টাকা দিবি না? স্যার দেখাচ্ছি তোর কি আমি করতে পারি। মালটাকে একেবারে জানে শেষ করে দিতে হবে। এখন তো নিঃশ্বাস পড়ছে। চল ব্যাটাকে পুকুরের জলে চুপিয়ে রাখি, নিঃশ্বাস চিরকালের মতো আনন্দ করছি। এইভাবেই খুন হয়ে গেল গদাই মণ্ডল। এই খুনের জন্য দায়ী কে? গদাই মণ্ডলের বেফাস মন্তব্য, নাকি তাদের বন্ধুদের লোক, নাকি এই কর্মনাশা লকডাউন? কারণটা যাই হোক না কেন, আরেকটু সংযম, আরেকটু সহানুভূতিশীল মনোভাব এই পরিণতিকে পাল্টাতে পারত না? বনগাঁ থানার পুলিশ এই দুই আসামির বিরুদ্ধে 302 ধারায় খুনের মামলা দায়ের করেছে। বর্তমানে মামলাটি কোর্টে বিচারাধীন। পুলিশ ফাইলস আজকের মতো এ পর্যন্ত। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন, আর অবশ্যই সদা সতর্ক থাকুন আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।